আয়শার মা বলল, কি দেখাবে আমাদের? আয়শা বলল, জিনকে দেখাবো। কি বলিস, কি সত্যি নাকি? হ্যাঁ, এতদিন তো আমার কথা বিশ্বাস করনি, আজ সেটার প্রমাণ আমি দেব। তার আগে বলে রাখি, জিন সামনে আসলে চিৎকার করবে না। এই কথাটা বলে আয়শা ইয়াসিন জিনকে বললে সামনে আসতে। আয়শার কথায় ওর মা বাবার সামনে এসে এই প্রথম ইয়াসিন হাজির হলেন। হঠাৎ করে চোখের সামনে জিনকে দেখে আয়শার মা ও বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। এটা কি স্বপ্ন নাকি সত্যি? চোখের সামনে জিন, তাহলে কি এতদিন আয়শা যা বলেছে সব সত্যি? ইয়াসিন সামনে আসায় আয়শার বাবা বললেন, এই আয়শা, তাহলে তুই এতদিন যা বলেছিলি সব সত্যি? হ্যাঁ বাবা, সব সত্যি ছিল। আয়শার মা বলল, দেখ মা, আমরা তোর কথা বিশ্বাস করলাম, তুই এখন জিনকে যেতে বল, আমাদের ভয় লাগছে। ভয় পাওয়ার কিছু নেই মা, এতদিন আমার কথা উড়িয়ে দিয়েছ। ইয়াসিন এখান থেকে যাবে না, কারণ ও আসছে ওর শ্বশুর বাড়ি। আয়শার মা বলল, শ্বশুর বাড়ি মানে? তোমাদের তো এতদিন বলেছি জিন পছন্দ করি, ভালোবাসি, বিশ্বাস করো নি মা বাবা। জানি না শুনলে বিশ্বাস করবে কিনা, মেনে নেবে কিনা, কিন্তু এটাই সত্যি, ইয়াসিন আর আমি বিয়ে করেছি। আয়শার মুখে কথাটা শুনে ওর মা বাবা হা হয়ে দাঁড়িয়ে রইল। এভাবে বেশ কিছুক্ষণ পর আয়শা বলল, কি অবাক হলে? হবারই কথা। মা, কি হলো, কথা বলো। আয়শার বা বলল, এটা কিভাবে সম্ভব? একটা জিন কিভাবে তোর বল হয়, এটা আমি জানি না। আয়শার বাবা, তুমি কিছু একটা করো। আয়শার মা, শান্ত হও, এখন আর কিছু করার নেই, যা হবার হয়ে গেছে। এখন যাই করি না কেন, আয়শা তো আর ফেরত আসবে না। যেহেতু তোর বিয়ে হয়ে গেছে, তাহলে ওরা সংসার করুক। আমার চিন্তা ও ভয় শুধু আশেপাশের লোকেদেরকে নিয়ে। বাবা, তুমি আমাদের মেনে নিলা, ভাবতেই পারেনি। মেনে না নিয়ে কি করব? আগে যদি তোর কথা শুনে বিশ্বাস করতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। ইয়াসিন বলল, বাবা, হতে পারি আমি জিন, কিন্তু দেখে নিন আমি আপনার মেয়েকে অনেক ভালো ও সুখী রাখবো। আয়শা বলল, মা, আমি তোমাদের না জানিয়ে বিয়েটা করেছি, সেজন্য আমাকে মাফ করে দাও, আর আমাদের মন থেকে মেনে নাও। আয়শার মা বলল, তোর বাবা যেহেতু মেনে নিয়েছে, তাহলে আমি আর কে বলবো? আমিও মানলাম, তোরা রেস্ট কর, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি, কেমন? এই কথাটা বলে আয়শার মা বাবা চলে গেল। এদিকে আয়শার মা বাবা মেনে নেওয়ায় ইয়াসিন ও আয়শা দুজনেই খুব খুশি। যাই হোক, এভাবে ইয়াসিন ও আয়শা তাদের বাড়িতে 2-1 দিন থাকে। 2 দিন পর ইয়াসিন আয়শাকে বলে, আয়শা, আমাদের রাজ্যে যেতে হবে। বাবা খবর পাঠিয়েছেন, আমার রাজ্যে আমার ও তোমার বিয়ের অনুষ্ঠান হবে। কি সত্যি? আমার তোমার বিয়ের অনুষ্ঠান? তো দাওয়াত তো শুধু জিনরা আসবে, আমার ভয় করবে না বুঝি? আরে বোকা, কিসের ভয়? ওরা তো তোমাকে দেখতেই আসবে, ভয়ের কিছুই নেই। আজ রাতেই আমরা যাব আমাদের রাজ্যে। তো কথা মতো দিনটা কেটে রাত নামে। ইয়াসিন আয়শাকে নিয়ে ওর রাজ্যে চলে যায়। সেখানে গিয়ে আয়শা দেখেন খুব সুন্দরভাবে তাদের প্রাসাদ ও রাজ্য সাজানো, নানা রকম সুন্দর সুন্দর খাবারেরও আয়োজন করা। আয়শা ও ইয়াসিন যাওয়ায় খুব ভালোভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। জিনদের রাজ্যে আয়শা ও ইয়াসিনের খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠান শেষে আয়শা ও ইয়াসিনের দিন খুব ভালোভাবে কাটতে থাকে। আয়শা মাঝে মাঝে বাড়িতে আসতো, বাড়িতেও থাকতো, জিনদের রাজ্যে ইয়াসিনের প্রাসাদেও থাকতো। একদিন ইয়াসিন ও আয়শা জিনদের রাজ্যে এক বাগানে বসে গল্প করছিল। তখন হঠাৎ ইয়াসিনের বাবা সেখানে আসলেন। এসে বললেন, ইয়াসিন, একটা ঝামেলা হয়ে গেছে। কাদের গোষ্ঠীর পিশাচ জিনরা ঝামেলা করেছে, তুমি নাকি ওদের সাথে ঝামেলা করেছো। সেটা তো অনেকদিন আগের কথা। আয়শাকে একটা ছেলে কালো জাদু করেছিল, ওই পিশাচ জিনটাকে পাঠিয়েছিল আয়শাকে মেরে ফেলতে, কিন্তু আমি ওর প্রতিবাদ করেছি। তখন ওই জিনের সাথে মারামারি লেগেছিল, আমি ওকে মেরেছি, পরে ও আমাকে মেরেছে। এটা অনেক আগের ঘটনা, এখন সমস্যা কোথায়? ইয়াসিনের বাবা বলল, তুমি কি জানো না পিশাচ জিনেরা কেমন? ওরা বজ্জানিবে, ঝামেলা করে, ওদের নেশা। বাবা, এখন কি করব? সমস্যা হয়েছে কি? সমস্যা তো হয়েছে, ওই পিশাচ জিনেরা তোমাকে না পেয়ে তোমার দাদাকে আক্রমণ করেছে। উনি এখন অসুস্থ। কি? দাদাকে আক্রমণ করেছে? তাহলে আমরা বসে থাকবো কেন? আমরা কখনো পিশাচ জিনদের কাছে হারিনি, আর হারবো না। আমাদের পূর্বপুরুষেরা সব সময়ের বিজয় লাভ করত, আমরাও করবো ইনশাল্লাহ। বাবা, সৈনিক জিনদের খবর দাও, দাদার ওপর আক্রমণের বদলা নিতে যাব। ইয়াসিনের বাবা বলল, মাথা ঠান্ডা করো, আয়শা মানুষ, ওকে এখানে রাখা ঠিক হবে না, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। ওকে ওর বাড়িতে রেখে আয় যা, তারপর সব হবে। এই কথাটা বলে ইয়াসিনের বাবা চলে গেলেন। এদিকে ইয়াসিন দেরি না করে আয়শাকে নিয়ে একটু পরেই বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে ইয়াসিন বলল, আয়শা, দোয়া করো আমাদের জন্য। যুদ্ধে যাচ্ছি, জানি না কি হবে, সাবধানে থেকো, কেমন? না, যেও না, আমি তোমাকে যেতে দেব না। যদি তোমার কিছু হয়ে যায়, যেও না দয়া করে। আমাকে যেতে হবে আয়শা, ওরা আমার দাদাকে আক্রমণ করেছে, এর বদলা নিতে হবে। তুমি চিন্তা করো না, নিজের যত্ন নিও, আমার ভালোবাসা সবসময় তোমার কাছে আছে। এই কথাটা বলে ইয়াসিন চলে গেল। এদিকে ইয়াসিন চলে যাওয়ার পর আয়শার বাবা আয়শাকে জিজ্ঞেস করলো, আয়শা, ইয়াসিন তাড়াতাড়ি চলে গেল যে, তোকে কিছু বললো? ইয়াসিন আমাকে রেখে চলে গেল যুদ্ধ করতে। আয়শার মা বলল, যুদ্ধ? কিসের যুদ্ধ? জিনদের মধ্যে যুদ্ধ হয় মা, পিশাচ জিনদের সাথে ঝামেলা চলছে, ওদের সাথে যুদ্ধে যাবে। আয়শার বাবা বলল, আচ্ছা তাই নাকি? জিনদের মধ্যে তাহলে যুদ্ধ হয়? হয় বাবা, চিন্তা হচ্ছে ইয়াসিনের যদি কিছু একটা হয়। চিন্তা করিস না মা, কিচ্ছু হবে না, তুই শুয়ে একটু রেস্ট কর, আয়শাকে রেস্ট করতে বল। ওর মা বাবা চলে গেলে এদিকে আয়শা শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো, ইয়াসিনকে সে আবারও ফিরে পাবে তো? যাই হোক,
এভাবে চিন্তার মাঝে কেটে গেল সে দিনটা। আয়শা সারাদিন ইয়াসিনের অপেক্ষা ছিল, কিন্তু ও আসেনি। সে রাতেও অপেক্ষা ছিল, ইয়াসিন আসেনি। এভাবে অপেক্ষার মাঝে কেটে গেল 3টা দিন। 3 দিন পর আয়শার অবস্থা খারাপ হতে লাগলো। আয়শা ইয়াসিনের ফেরার অপেক্ষায় সব সময় থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া না করে কান্নাকাটি করতে থাকে। আয়শার এমন অবস্থায় ওর মা বলে, আয়শা মা, কেন মিছে মিছে চিন্তা করছিস? ইয়াসিন আসবে, হয়তো কদিন দেরি হবে। না মা, আমার মন মানছে না। ইয়াসিন 3 দিন হয় আমার কাছে আসে না। ও কি ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে? মা, আমাকে বলে দাও কিভাবে ইয়াসিনের খোঁজ পাবো। মা, তুই ভেঙে পড়িস না, ঠিকমতো খাওয়া দাওয়া কর। না মা, খাবার তো ভিতরে যায় না, কি করব আমি? মেয়ের এমন অবস্থা দেখে আয়শার বাবা বললেন, তুই চিন্তা করিস না, আমি একটা বুদ্ধি পেয়েছি। আমার পরিচিত একটা কবিরাজ আছে, আমি কবিরাজকে কাল আমাদের বাড়িতে নিয়ে আসবো। কবিরাজ ওর সাথে থাকা জিনের মাধ্যমে ইয়াসিনের খোঁজ এনে দিতে পারবে। তাহলে তাই করো বাবা, না হলে আমি মরে যাব। যাই হোক, কথা মতো পরের দিন আয়শার বাবা কবিরাজকে তাদের বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ বাড়িতে আসায় আয়শার বাবা কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব, আপনার কাছে তো লুকিয়ে লাভ নেই, লুকালেও আপনি সব জেনে ফেলবেন। আমার মেয়ের সাথে বিয়ে হয়েছিল ইয়াসিন নামে একটা জিনের। সবই ঠিক ছিল, কিন্তু 3 দিন আগে ইয়াসিন আমার মেয়েকে বাড়িতে রেখে তার রাত্রে যায় পিশাচ জিনদের সাথে যুদ্ধ করতে। 3 দিন হয় ইয়াসিন ফেরেনি। এদিকে ইয়াসিন না ফেরায় আমার মেয়ে আয়শা খাওয়া দাওয়া ছেড়ে সবসময় ইয়াসিনের অপেক্ষায় থাকে, ওর জন্য চিন্তা করে। তাই তো আপনাকে নিয়ে আসলাম। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন তো ইয়াসিন কোথায় আর কেমন আছে। আয়শার বাবার মুখে এসব কথা শুনে কবিরাজ কিছুক্ষণ একা একটা রুমে বসে কি জানে করলেন। প্রায় 20 মিনিট পর কবিরাজ আবারও আয়শা ও তার মা বাবাকে রুমে ডাকলেন। 20 মিনিট পর আয়শা ও ওর মা বাবা রুমে এসে কবিরাজকে জিজ্ঞেস করলেন, কবিরাজ সাহেব, কি দেখলেন? কোনো খোঁজ পেলেন কি? কিছু কি জানতে পারলেন? হ্যাঁ, আমার সাথে থাকা আমার বন্ধু জিনের মাধ্যমে খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম সেটা শুনে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। আয়শা বলল, মা, উনি কি বলে? ইয়াসিন ঠিক আছে তো? কবিরাজ সাহেব, খোঁজ দিয়ে কি জানতে পারলেন বলেন আমাদের। দেখেন, কথাটা বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে ইয়াসিন জিন আর বেঁচে নেই, ও যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। ইয়াসিন মারা গেছে? কবিরাজের মুখে কথাটা শুনে আয়শা তো পাথরের মতো দাঁড়িয়ে রইল। এদিকে ওর মা বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি মারা গেছে? কি বলেন? আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন তো। হ্যাঁ, আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে সব খোঁজ খবর নিয়েছে। তাহলে ইয়াসিনের পরিবারের কেউ আয়শার কাছে আসেনি কেন? ওরা এসে আয়শাকে বলেনি কেন ইয়াসিন মারা গেছে? কবিরাজ কোন মুখে আসবে বলেন? ইয়াসিন মারা যাওয়ায় ওরা খুব ভেঙে পড়েছে, তাই হয়তো আসেনি। কবিরাজের মুখে কথাটা শুনে আয়শা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। আয়শা বেহুশ হয়ে পড়ে যাওয়ায় ওর মা বাবা ওকে ধরে হাসপাতালে ভর্তি করান। কি থেকে কি হয়ে গেল কেউ ভাবতে পারেনি ইয়াসিন মারা যাবে, কিন্তু কি করার, মৃত্যু থেকে তো কেউ বাঁচতে পারে না। আয়শাকে হাসপাতালে ভর্তি করানো হলো, কিন্তু ওর তো হুঁশ ফেরে না। এভাবে 1 দিন যায়, 2 দিন যায়, আয়শার হুঁশ আসে না। আয়শার হুঁশ ফেরে না বলে সেখানকার ডাক্তার আয়শার বাবা মাকে বলেন আরও কোনো বড় হাসপাতালে আয়শাকে ভর্তি করাতে। ডাক্তারের কথায় আয়শার মা বাবা আয়শাকে আরো বড় কোনো হাসপাতালে ভর্তি করান। বড় হাসপাতালে নিয়ে যাওয়ার আরো 2 দিন, মোট 4 দিন 5 দিন পর আয়শার হুঁশ ফেরে। আয়শার হুঁশ ফিরতে ওর মাকে বলেন, মা, আমি বিশ্বাস করি না, তুমি শুধু একবার বলো কবিরাজ যা বলেছিল সব মিথ্যা। মা, ইয়াসিনের কিচ্ছু আরে, শুধু একবার বলো, আমার ইয়াসিন মরতে পারে না। বলো মা। মা, নিজেকে শান্ত কর, কবিরাজ যা বলেছে সব হয়তো সত্যি বলেছে। ইয়াসিন তো মানুষ না যে খোঁজ দিয়ে দেখবো, ও জিন। কবিরাজ খোঁজ নিয়ে তো তাই বলল। ইয়াসিন বেঁচে নেই, কষ্ট হলেও এটা মেনে নিতে হবে। আয়শার মায়ের কথায় আয়শা চিৎকার দিয়ে কান্না করতে লাগলেন। হাসপাতালে পাগলামি করতে থাকলো। আয়শার এমন পাগলামি আর চিৎকার করে কান্না দেখে ডাক্তার আয়শাকে বাড়িতে নিয়ে যেতে বললেন। ডাক্তারের কথায় আয়শার মা বাবা আয়শাকে নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর আয়শা শুধু কান্না করে, কারোর সাথে কোনো কথা বলে না। এদিকে বাড়িতে আসার রাতে আয়শার মা আয়শার কাছে আসলো। কাছে এসে আয়শার কোমরে একটা তাবিজ বেঁধে দিল। কোমরে তাবিজ থেকে আয়শা ওর মাকে বলল, এটা কি কি করেছো? মা, চলে যাও, আমাকে একা থাকতে দাও। দেখ মা, পাগলামি করিস না, এই তাবিজটা কবিরাজ দিয়ে বলেছিল তোর কোমরে পরে দিতে। তাহলে ওই পিশাচ খারাপ জিনগুলো যারা ইয়াসিনকে মেরে ফেলেছে তারা যেন তোর আর কোনো ক্ষতি করতে না পারে। কি দরকার ছিল? ওরা আমার ইয়াসিনকে মেরেছে, আমাকেও মেরে ফেলুক। এই কথাটা বলে আয়শা কান্না করতে লাগলো। ইয়াসিন তো বলেছিল, আয়শা চিন্তা করো না, আমি ফিরবো। তাহলে কেন ফিরল না? ইয়াসিনের মৃত্যুতে আয়শা একদম পাগলির মতো হয়ে গেছে। খাবার ঠিক মতো খেত না, সবসময় রুমের লাইট অফ করে বসে বসে কান্না করত। ইয়াসিন মারা গেছে এই কথাটা জানার পর আয়শা ইয়াসিনের জন্য অপেক্ষা করে। এভাবে অপেক্ষা ও কষ্টের মাঝে কেটে গেল 6টা মাস। 6 মাস পর আয়শার অবস্থা ওই একই রকম আছে। মেয়ের এমন অবস্থা দেখে আয়শার মা বাবা এক রাতে আয়শার কাছে এসে বলল, আয়শার মা বলল, মারে, তোর এমন পরিস্থিতি দেখতে কি মা বাবা হিসেবে আমাদের ভালো লাগে বল? দেখতে দেখতে 6 মাস কেটে গেল, ইয়াসিন মারা গেছে, ও আর কিভাবে ফিরবে বল? তুই সবসময় মন খারাপ করে থাকিস, এটা কি আমাদের দেখতে ভালো লাগে? তাই তোর বাবা আর আমি চিন্তা করেছি তোর বিয়ে দিয়ে দেব। বিয়ে? কার বিয়ে? আমি বিয়ে করবো না মা। দেখ মা, তুই ইয়াসিনকে বিয়ে করেছিলি, কিছু বলিনি, ও তো মারা গেছে, এখন তোকে এভাবে আর কতদিন রাখবি? তোর ভালোর জন্য তোকে বিয়ে দিতে চাচ্ছি।
বিয়ে তো জীবনে একবারই হয় বাবা। ইয়াসিন ফিরুক আর না ফিরুক আমি এভাবে থাকবো যতদিন বাঁচবো। কখনো নতুন করে কাউকে বিয়ে করব না। তোমরা এখন যাও তো, আমার ভালো লাগছে না। আয়শার মা বলল, তোর মনের অবস্থা এখন ভালো না, তাই জোর করলাম না, কিন্তু আমরা আবার তোর বিয়ের কথা বলবো, বিয়ের জন্য ছেলে দেখবো। এই কথাটা বলে আয়শার মা বাবা চলে গেল। রুমে মন খারাপ করে বসে রইলেন আয়শা। এভাবে সেই রাতটা কেটে গেল। পরদিন সকালে বান্ধবী আশা আয়শাদের বাড়িতে আয়শার কাছে আসলো। আশা এসে বলল, আয়শা কেমন আছিস তুই? তোর সব কথাই আমি জানি। তোর কথা তো আগে বিশ্বাস করিনি, ভাবিনি জিনের সাথে তোর পরিচয় হবে আর বিয়ে। সেটা যাই হোক, ইয়াসিন তো মারা গেছে আয়শা, তাহলে কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছিস বলতো? আবার স্বাভাবিক হয়ে আগের মতো চলাফেরা কর, পড়াশোনা কর। আয়শা বলল, আমি আর আগের মতো হতে পারবো না রে আশা। আমার যে আর চলার শক্তি নেই, হারিয়ে গেছে। মৃত্যু যদি পাপ না হতো, নইলে কবে একা মারা যেতাম। দেখা আশা, এসব পাগনামি মাথায় নিয়ে আসিস না। আমাদের ইসলামে কিন্তু বলা আত্মহত্যা মহাপাপ, যে আত্মহত্যা করে সে জাহান্নামী। সেজন্য তো এসব করি না রে। এসব বাদ দে, তোর কি খবর বল? কি আর খবর, চলছে মোটামুটি, কিন্তু তোর জন্য খারাপ লাগে। তুই আমার বেস্ট একটা বান্ধবী, তোর এই অবস্থা দেখতে কি আমার ভালো লাগে বল? তুই আগে কি ছিলি, এখন কি হলি? নিজের দিকে তাকিয়েছিস একবারও? কি করবো বল, সুখে এসেছিলাম, হঠাৎ একটা ঝড় এসে সব ওলট পালট করে দিল। এই কথাটা বলে আয়শা কাঁদতে লাগলো। ঠিক সেই সময় আয়শার মা এসে বলল, দেখেছ মা, এভাবে রোজ কান্না করে, তুমি ওকে একটু বোঝাও তো মা। ওকে বোঝাও, জীবন কারোর জন্য থেমে থাকে না। আমরা ওর বিয়ে দিতে চাই, কিন্তু ও কিছুতে রাজি হচ্ছে না। আয়শা দেখ, পাগলামি করিস না, তোর জন্য সবাই চিন্তা করে, স্বাভাবিক হয়ে চলাফেরা কর। কি করবো বল, আমার কিছুই ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। আশা বলল, আচ্ছা একটা কাজ কর, আমি আগামীকাল আমার খালাতো বোনের বিয়েতে যাব, তুই আমার সাথে চল। এখানে একা থাকিস তাই মন খারাপ থাকে, মেয়ে বাড়িতে চল, ওখানে অনেক মানুষজন। মেয়ে বাড়িতে তো এমনিতেই অনেক মজা হয়, তোর মনটাও ভালো থাকবে। আয়শা বলল, না আমি যাব না, যাবার মুড নেই আমার। আশা যখন বলছে তখন যা না মা। আয়শার মা বলল, ওর সাথে কদিন ঘুরে এমনটা ভালো হবে। হ্যাঁ আন্টি, ঠিকই বলেছে। আয়শা, তুই না করিস না, তাহলে এই কথাই ফাইনাল, তুই আর আমি কাল খালাদের বাড়িতে যাব। এই কথাটা বলে বেশ কিছুক্ষণ পর আশা চলে গেল। পরের দিন আশা ও আয়শা দুজনই কথা মতো আয়শার খালার বাড়িতে গেল। সেখানে যাবার পর আশা আয়শাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সেদিনটা আশা ও আয়শা আশার খালার বাড়ির এলাকাটা ঘুরে দেখল। এলাকাটা পাহাড়ি অঞ্চল, বেশ সুন্দর মনোরম পরিবেশ। পরের দিন আশার খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে। এত মানুষের ভিড়ে আয়শা একা একা সাইডে বসে আছে। হঠাৎ আয়শা খেয়াল করলো একটা ছেলে ওর দিকে তাকিয়ে আছে। আয়শা বিষয়টা খেয়াল করে অন্যদিকে করে বসলো। একটু পর সেই ছেলেটা আয়শার কাছে আসলো। ছেলেটা এসে আয়শাকে বলল, হাই, নাম কি আপনার? আয়শা। খুব সুন্দর নাম। এই বিয়ে বাড়িতে আসছেন, কার আত্মীয় আপনি? আশাকে চেনেন? আমি ওর বান্ধবী। ওয়াও, তাই নাকি? আশার এত সুন্দর বান্ধবী আছে আমি জানি না। জানলে কি হতো? পটাতাম। মানে মানে আপনার নাম্বারটা পেতে পারি? না সরি, আপনার সাথে কথা বলার মুড নেই, চলে যান। কি বলেন? অন্য মেয়েরা আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে, আর আপনি এসব কি বলছেন? আরে ভাই, আমার বয়ফ্রেন্ড আছে। থাকতে পারে, সমস্যা নেই, নাম্বারটা দেন। আপনি কি যাবেন এখান থেকে? না, দূর, আপনি থাকেন, আমি চলে যাই। এবারে আয়শা সেখান থেকে চলে যেতে লাগলো। চলে যাবার সময় হঠাৎ আয়শার চোখ পড়লো আরেকটা ছেলের উপর। আয়শা শুরুতে এক ঝলক দেখে চমকে উঠলো। এটা কাকে দেখলেন? এটা তো ইয়াসিন। আয়শা এক ঝলকে ইয়াসিনকে দেখেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছে না কেন? মেয়ে বাড়িতে এত মানুষের ভিড়ে কোথায় হারিয়ে ফেললো? ইয়াসিনকে যেখানে দেখা গেছে, আয়শা দৌড়ে সেখানে গিয়ে দেখলো, অনেক খুঁজলো, কিন্তু ইয়াসিনকে আর কোথাও দেখতে পান না। এদিকে তখনই আশা এসে আয়শাকে বলল, আয়শা কোথায় ছিলি, কখন থেকে খুঁজছি? এভাবে কাকে খুঁজছিস তুই? আরে বল আমাকে। আয়শা বলল, আশা, আমি ইয়াসিনকে দেখেছি। মানে কি বলিস এসব? তুই ভুল কাউকে দেখেছিস মনে হয়। না আশা, আমি ইয়াসিনের সাথে সংসার করছি, ওকে কি চিনবো না? আমি এখানে ওকে দেখেছি। এটা কি করে সম্ভব? ইয়াসিন তো মারা গেছে, তাই না? মারা গেলে দেখলাম কিভাবে? তোকে কিভাবে বোঝাই? আমি সত্যি দেখেছি। ইয়াসিন, তুমি কোথায়? তুমি কি এখানে আছো? এই করছিস কি? সবাই কি ভাববে? দয়া করে চিৎকার করা বন্ধ কর। আয় শোন, বস এখানে। দেখ আয়শা, তোর কথা যদি সত্যি হয় তাহলে ইয়াসিনকে আবার দেখতে পাবি। মেয়ে বাড়িতে অনেক মানুষ, তুই শান্ত হয়ে বস, খুঁজতে থাক, পাবি। আয়শা বলল, তাই যেন হয়। এটা আমি কি করলাম? ইয়াসিন এখানে কেন? আয়শা, দয়া করে শান্ত থাক। আয় চল, আগে খাবার খেয়ে নিব। খালা রাখছে আমাদের। আয় তো, খাবার খেয়ে এসে দুজনে খুঁজব। এই কথাটা বলে আশা আয়শাকে নিয়ে খাবার খেতে গেলেন। বেশ কিছুক্ষণ পর খাবার খেয়ে আয়শা আশাকে নিয়ে আবার সেখানে এসে ইয়াসিনকে খুঁজতে লাগলো। আয়শা আশাকে নিয়ে আবার সেখানে আসলো যেখানে ইয়াসিন দেখেছিল আয়শাকে। সেখানে আসার পর দুজনে অনেকক্ষণ বসে ইয়াসিনকে খুঁজতে থাকেন, কিন্তু ইয়াসিনকে কোথাও খুঁজে পান না। এদিকে ইয়াসিনকে খুঁজে না পেয়ে আশা বললেন, আয়শা, আমার মনে হয় তুই আসলে ভুল কাউকে দেখেছিলি। ইয়াসিনকে দেখলে তো আমরা খুঁজে পেতাম। আর কত খুঁজবো, চল। ওদিকে বরপক্ষ আসার সময় হয়ে গেছে, চল। না রে, আমি যাব না, তুই যা, আমি এখানে বসে থাকবো।
ঠিক আছে, তবে কোনো পাগলামি করবি না, চিৎকার করবি না, কোনো সমস্যা হলে আমাকে ডাকিস, কেমন? এই কথাটা বলে আয়শা ভিতরে চলে গেল। এদিকে আয়শা প্রতিনিয়ত ঘুরে ঘুরে ইয়াসিনকে খুঁজতে লাগলো। হঠাৎ আয়শা খেয়াল করলো দূরে একটা ছেলে হেঁটে যাচ্ছে। ছেলেটা তো ইয়াসিনের মতো দেখতে। ছেলেটাকে দেখে আয়শা ডাকতে ডাকতে দৌড়াতে ওর কাছে গেল। এদিকে আয়শার ডাকে ছেলেটা দাঁড়িয়ে আয়শাকে বলল, আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে ডাকছেন? ছেলেটার মুখে কথাগুলো শুনে আয়শা ওর মুখের দিকে তাকিয়ে ছলো ছলো চোখে নিয়ে বলল, ইয়াসিন? ইয়াসিনকে? আপনি কি আমাকে বলছেন? বলে উঠল ছেলেটি। হ্যাঁ, তুমি তো ইয়াসিন, আমাকে চিনতে পারছো না? আমি আয়শা, তোমার বউ। আমার বউ মানে? দেখুন আপু, আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে, আমি ইয়াসিন না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।